ঊনসত্তরে জানুয়ারি মাসে যে সমস্ত বীর আন্দোলনকারী সংগ্রামী ছাত্র নেতা জনতা যুবক আইয়ুব শহীদ শাসনের পতনের জন্য আন্দোলন করেছিলেন, আসাদ, মতিউর রহমান মল্লিক, ডক্টর শামসুজ্জোহা এবং আরো অনেকে, তাদের সবাইকে গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তৃতা শুরু করছি। খুব লম্বা ছাড়া কোনো বক্তৃতা করবো না, আর তাছাড়া দিক নির্দেশনামূলক কিছু বলতে পারবো এরকম খুব দাবি করবার মতো আমার কাছে কিছু নাই। প্রথমে একটা কথা বলি, আমাদের এই জাতির কাছে বর্তমানে মাস হিসেবে খুব বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ এবং ডিসেম্বর। বাংলাদেশ এত আন্দোলনের জায়গা যে আমরা এই কারণে এই সমস্ত মাসগুলোকে যারা তৈরি করেছে, যে মাস জানুয়ারিকে প্রায় ভুলে গেছি। জানুয়ারিতে আইয়ুব সরকারের বিরুদ্ধে যে লাগাতার আন্দোলন হয়েছিল, আইয়ুব খান 10 বছর ক্ষমতায় ছিলেন, সামরিক শাসন জারি করে অন্যান্য সমস্ত দলগুলোর উপরে নির্যাতন চালিয়ে, গ্রেপ্তার করে, গুলি করে, মানুষ হত্যা করে তার বিরুদ্ধে ছাত্র জনতা শুরু করেছিল আন্দোলন। বছরের পর বছর ধরে আন্দোলন চলে অবশেষে 69-এ সেটা বিজয়ী হয়েছিল। এই লম্বা ইতিহাস এখানে ব্যাখ্যা করা যাবে না, বর্ণনা করবার মতো সময় নেই। কিন্তু আপনারা জানেন শেখ মুজিব 6 দফা ঘোষণা করেছিলেন 66-তে, এবং 66-তেই 6 দফার আন্দোলন ধীরে ধীরে দানা বাঁধতে থাকে। আমি যদি 62-র আন্দোলন বাদও দিই, যেটা শিক্ষা আন্দোলন মানে ছাত্রদের আন্দোলন, 60-এর দশক পুরাটাই মূলত এই স্বৈর শাসন বিরোধী আন্দোলন চলেছে। আমাদের এখন অনেকে এরকম মনে করেন, যেমন এরশাদ সাহেব 9 বছর ছিলেন, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি এবং শেষ পর্যন্ত জিতেছি। দুটো বড় অভ্যুত্থানের ইতিহাস কিন্তু অনেক লম্বা। যারা ক্ষমতায় ছিলেন, আইয়ুব খান বলেন, এরশাদ বলেন, 10 বছর কিংবা 9 বছর। আর এখন যারা ক্ষমতায় আছেন তারা পালাক্রমে একবারে নয়, নির্বাচন করে, নির্বাচনের নামে প্রহসন করে, নির্বাচনের নামে ভোট ডাকাতি করে 12 বছর ধরে ক্ষমতায় আছে। ওই অভ্যুত্থানের কথা স্মরণ করি। সত্যিকার যে অভ্যুত্থান এই দেশের মানুষ দেখেছে, কিন্তু যারা যারা বসে আছেন তাদের অনেকেরই হয়তো সেটা দেখবার সুযোগ হয়নি। আমি নিজে বলে আমি নিজেও দেখিনি, কারণ আমি চট্টগ্রামে থাকতাম, চট্টগ্রামে লেখাপড়া করতাম তখন। কিন্তু ঢাকা শহর সারা দেশে তখন যে জোয়ার, আমরা এই রকম জোয়ার এরপরে কখনো দেখিনি। হ্যাঁ, গণজাগরণ মঞ্চ নিয়ে কিংবা আরো এই ধরনের বড় বড় সমাবেশ শাপলা চত্বরের অন্য জায়গাতে অনেক বড় মাপের হয়েছে, কিন্তু খেয়াল করতে হবে যে তখন দেশের জনসংখ্যা 10 কোটিও হয়নি। এখন জনসংখ্যা তার দ্বিগুণ। সেই তুলনায় যদি হিসাব করি, তখনকার গণজাগরণটা অভাবিত করব, অনেক বিশাল, অনেক শক্তিশালী। এতগুলো বছর পরে স্বাধীনতার 49 বছর পার হয়েছে, এখনো দেশে একটা স্বৈর শাসন। এবং আইয়ুব যেরকম করে ক্ষমতা চালিয়েছিলেন, যেরকম করে এরশাদ চালিয়েছিলেন, সেই রকম করে অথবা তার চাইতে ভয়ঙ্কর ভাবে তারা দেশ চালাচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, মানুষের কাছে এদের জীবন এতই ছেলে খেলার মতো, এগুলো কোনো মূল্যই দেয় না। আইয়ুব খানের আমলেও এরকম ছিল। যখন ছাত্ররা মিছিল করতো, তাহলে ইউনিভার্সিটি থেকে মিছিলটা বেরিয়েছে, কার্যধার পার হয়ে হাইকোর্ট পর্যন্ত এসছে, এখন আবার সামনের দিকে যাবে, দেখা গেল সামনে লাল ফিতা নিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে। মানে জানিয়ে দেওয়া হচ্ছে এই লাল ফিতা অতিক্রম করলে গুলি করা হবে। এবং তখন এক আসাদের মৃত্যু সারা তখনকার পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিল। মৃত্যু মানুষকে এত বেশি আলোড়িত করত। আর মতিউর রহমান মল্লিকের কথা জানেন, যার কারণে এই অভ্যুত্থান 24 জানুয়ারি গণ অভ্যুত্থানের কথা আমরা বলি, সেটাও মানুষকে সেরকম করে নাড়া দিয়েছিল। এখন কি হয়েছে, মানুষের জীবন মানে কচু পাতার পানির মতো হয়ে গেছে। যেরকম করে মানুষ মারা যাচ্ছে, অনেক দুঃখজনক, হৃদয় বিদারক,
কিন্তু সেগুলো দেখেও মানুষ দেখছে না। এই কারণে আমরা একটা মুক্তিযুদ্ধ পার হয়ে আসছি। তো এমনি বলা হয় 30 লক্ষ লোক জীবন দিয়েছে, সত্যিকার হিসাব কত কি এই বিতর্কের মধ্যে যাচ্ছি না, কিন্তু লাখো মানুষ জীবন দিয়েছে সেটা মানুষ দেখেছে। এই জন্যে রক্তদান, জীবনদান এখন আমাদেরকে স্বাধীনতার আগে যেরকম করে আলোড়িত করতো, এখন তা করে না। দেখতে দেখতে অভ্যস্ত হওয়ার কারণে আমরা মনে করছি এটা তো রাজনীতির একটা অংশই হয়ে গেছে। যারা এখন ক্ষমতায় আছে তারা মানুষকে ধরে নিয়ে যাচ্ছে, খবর রাখছে না, ওটা গুম বলে, এবং গুম করবার পর থেকে হত্যা করছে, মানে গুম খুন। এই যে কিছুদিন আগে পুলিশ সম্পর্কে একটা রিপোর্ট সময় টিভিতে দেখিয়েছে, আপনারা কেউ দেখেছেন কিনা আমি জানি না। 6 বছরে পুলিশ 1800 মানুষকে ক্রস ফায়ারে হত্যা করেছে, শুধু পুলিশ। র্যাব কতগুলো করেছে, অন্যান্য বাহিনী কতগুলো করেছে, সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানি না। মানুষ যে মারা যাচ্ছে, মানুষগুলো যে হারিয়ে যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, আপনি কারোর কাছে একটা কমপ্লেন করতে পারেন না। আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, আমি নিজে টেলিভিশনে টক শো উপস্থাপনা করতাম, আমি এদেরকে নিয়ে আসতাম, তারপরে ধরেন একজন মানুষ হারিয়েছে, তার স্ত্রীকে নিয়ে আসতাম 5 বছর পরে। এই 5 বছর ধরে উনি সরকারের কাছে, পুলিশের কাছে, র্যাবের কাছে, সবার কাছে যাচ্ছেন, কেউ স্বীকারই করে না, বলে একটা ডায়েরি লিখে নেন, যিনি করেন, যিনি করে না। এবং ধরেন 10 বছর 12 বছর পরে ধরেন 10 বছর পরে, 15 বছর পরে কেউ যে দাবি করবে আমার এই মানুষটা হারিয়ে গেছে আজ থেকে 20 বছর আগে, আমি তার জবাব চাই, কেন, কোথায় তিনি, সেরকম করে ডকুমেন্টে রাখছে তারা। আমি যদি 45 বছর পরে আমার মুক্তিযুদ্ধে কারা কারা মানবতা বিরোধী অপরাধ করেছিল তাদের বিচার করতে পারি, তাহলে আজকে যে মানুষ বিনা বিচারে সরকারি নির্যাতনের কারণে মারা গেল, তার জন্য সরকার জবাব দেবে না, হোক সেটা 30 বছর পর। কিন্তু সেই রকম সুযোগ তারা রাখতে চায় না। অর্থাৎ জীবনকে নিয়ে এরকম ছিনিমিনি খেলা আজকে সারা দেশে শুরু হয়েছে। আইনগত ভাবে সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। যে এই একটু আগে বক্তৃতায় বললেন না যে স্বাভাবিক পথে এই সরকারকে অপসারণ করবার নিয়ম এরা রুদ্ধ করে দিয়েছে। আপনি তো কথাই বলতে পারছেন না। কিছুদিন ধরে খুবই সরকার বলা কওয়া করলো, আমি দেখলাম অন্তত শীত আসবার আগে প্রধানমন্ত্রী সব জায়গায় বললেন আবার একটা কিন্তু দ্বিতীয় ঢেউ আসবে করোনা। আচ্ছা, আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি দ্বিতীয় ঢেউ এসছে? না। এটা কি ঢেউ? কোন মানুষের গায়ে লাগেনি ঠিক মতো। কয়েকদিন দেখানো হলো যে সংক্রমণ বাড়ছে, মৃত্যু হারও বাড়ছে, আগের চেয়ে বেড়েছে কিনা সে কথা কি বললো না। কিন্তু আজকের পত্রিকা যদি পড়েন তাহলে গতকালকে পর্যন্ত এই সাম্প্রতিক কালে করোনায় সংক্রমণের হার আগের তুলনায় কম, আর মৃত্যুর হার জাস্ট 10% আমি কেন এই কথা বললাম, আমি ছোট করে দেখছি না। নিশ্চয়ই করোনা বৈশ্বিক মহামারী, যাকে আমরা অতিমারি বলছি, তা থেকে আমাদের সতর্ক থাকা দরকার। সেই জন্য আমাদের সবাই প্রস্তুতি থাকা দরকার এবং সবাই আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার। ছোট করে দেখবার কোনো দরকার আছে না। কিন্তু সরকার এটাকে যে ব্যবহার করছে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে, সেই কথা তো আমাদের বলতে হবে। আপনি তো স্বাস্থ্যবিধি মানবার কোনো ব্যাপার করেননি। মফস্বলের কোন জায়গাতে স্বাস্থ্যবিধি কেউই মানে না। ঢাকাতেই স্বাস্থ্যবিধি মানবার জন্য কোনো বাধ্যবাধকতা নিয়ম কানুন আছে? দেখছেন আপনারা। এখানে বাস ভাড়া কিরকম হয়েছে, বাস চালু করলে আরো বেশি করে সংক্রমণ হতে পারে, অতএব বাসে প্যাসেঞ্জার কম তুলতে হবে, আগে যা তুলতাম তার চাইতে অর্ধেক তুলবো, ভাড়া দ্বিগুণ করে দিতে হবে। ভাড়া দ্বিগুণ করা হয়েছে, প্যাসেঞ্জারও দ্বিগুণ। গার্মেন্টস ফ্যাক্টরি চলছে, অফিস আদালত চলছে, সবকিছু চলে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। কেন বলেন? পৃথিবীর সমস্ত দেশে দেখেন যেখানে যখনই এতটুকু পরিমাণে করোনার আক্রমণ কম মনে করেছে সরকার, তারা আগে শিক্ষা প্রতিষ্ঠান করে দিয়েছে। এটা অটো পাস সরকার, তো মনে সব অটো পাস করে দিল, ক্লাস 8 থেকে ক্লাস 9 তুলে দিয়ে কি হয় তুলে দিচ্ছে। আমি কয়েক জায়গায় সভা করে বক্তৃতায় জিজ্ঞেস করলাম, তাদের সাথে দেখা হলে জিজ্ঞেস করলাম, ভাই অটো পাস তো চালু করছেন, কিন্তু ডাক্তার যদি অটো পাস হয় তাহলে কি হবে? ইঞ্জিনিয়ার যদি অটো পাস হয়, এমনিতে আমাদের ফ্লাইওভার ধসে পড়ে,
আমাদের বিল্ডিং গুলো ধসে পড়ে, তারপরে যদি পরীক্ষা ছাড়া ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, তাহলে এই দেশের কোন ভবিষ্যৎ আছে? এখন কি হয়েছে, এতই যদি আপনারা করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে, তরঙ্গ নিয়ে ভীত থাকেন, টেস্টের পরিমাণ তো বাড়েননি, হসপিটালের পরিমাণ বাড়েননি, অক্সিজেনের সাপ্লাই বাড়েননি, ভেন্টিলেটর বাড়েননি, আইসিইউ বাড়েননি, কোন জায়গাতে এতটুকু কোনো ব্যবস্থা করেছে আমরা তা দেখছি না। আমি আমার সাথে করে প্রথম আলোটা নিয়ে আসলাম, পড়তে পড়তে মনে হলো যেটা আপনাদের একবার দেখানো দরকার। নিশ্চয়ই আপনারা সবাই এটা দেখেছেন, কিন্তু তারপরে দেখাবো কেন। এটার দ্বিতীয় লিড স্টোরি বলে অক্সফোর্ডের টিকার অর্থ পরিশোধ করা হবে এই মাসে। তারপরে এই নিউজটা যদি আপনাদের সুযোগ হয় পড়ে দেখবেন, অক্সফোর্ডের টিকা নিয়ে যত রকম কনফিউশন আছে সে সম্পর্কে এর মধ্যে নিউজ ছাপা হয়েছে। কবে আসবে টিকা? অর্থমন্ত্রী বলে, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির প্রথমে। ঠিক ঠিক আসবে জানি না। এর আগে এরা যত কথা বলছে কোনো কথা ঠিক হয়নি। করোনার এই ভ্যাকসিনের দাম কত করে হবে? $5 পিছু সেন্ট, প্রায় ধরেন কত পড়বে, 500 টাকার কাছাকাছি। অথচ হিসাব আসছে যে এইটা $1.50 বিক্রি হওয়ার কথা। কোনটা ঠিক? বেশ কিছু জায়গাতে বিনা পয়সায় ভ্যাকসিন দেওয়া হচ্ছে। আপনারা জানেন বিজেপি সরকার এখন পর্যন্ত করেনি, কিন্তু ভারতে বলেছে তারা বিহারের এক সভায় যে আমরা বিনা পয়সায় ভ্যাকসিন দেব। বাংলাদেশে এই ভ্যাকসিন কাদেরকে কিরকম করে দেবে সেটা সম্পর্কে জানি না। ভারতের এই কোম্পানির সাথে, ভারতের সরকারের সাথে বাংলাদেশের সরকার চুক্তি করেছে, আর তার সাথে চুক্তি করেছে কে? বেক্সিমকো। বেক্সিমকো কেন? বেক্সিমকো এখানে কাজ কি? এই যে টাকা শোধ করা হবে এই সপ্তাহের মধ্যে, অর্ধেক টাকা, কোন টাকা কি বেক্সিমকো দেবে? কোথাও লেখা নেই, কেউ বলেনি। বেক্সিমকো এই ওষুধ আমদানির জন্য কোনো অর্থ লগ্নি করবে আপনারা কেউ জানেন? জানি না। কিন্তু তাকে বলা হচ্ছে বিতরণের দায়িত্ব তাদের উপরে দেওয়া হবে, সাপ্লাই করার। ও কি সাপ্লাই করবে? ভারত থেকে টিকা আসবে, বাংলাদেশ গভর্নমেন্ট সেটা ছাড় করবে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এক্সপোর্টে ছাড় দিয়ে কোনো সমস্যা হবে না। তারপরে ডিস্ট্রিবিউশন উপরে আবার আপনারা এই খবর পড়ে দেখবেন আমাদের পুরা স্বাস্থ্য বিভাগকে এবং এর সাথে সম্পর্কিত যতগুলো বিভাগ আছে তাদের সবাইকে সজাগ করে দেওয়া হচ্ছে, তাদের সবাইকে প্রস্তুত রাখা হচ্ছে যাতে এটা অন্যদের কাছে পৌঁছায়। তাহলে বেক্সিমকোর কাজ কি? একটা ধান্দাবাজ সরকার। এরা কেবলমাত্র ব্যবসা বোঝে, টাকা বানানো বোঝে, এই জন্য মাঝে একটা শিখণ্ডি দান করে দিয়েছে, এইখানে ব্যবসা সবচাইতে বেশি কিরকম করা যায় তার চেষ্টা করতে। জেনে রাখবেন যত বড় দুর্যোগ ঠিক তত বড় সুযোগ। এই সুযোগ গরিব মানুষের হয় না, এই সুযোগ আমাদের দেশের যারা দরিদ্র আছে তাদের জন্য হয়নি। যত প্রণোদনা দেওয়ার কথা বলেছে সেই প্রণোদনার টাকা গরিবের কাছে পৌঁছেনি। আমাদের এখানে দারিদ্র সীমার নিচে বাস করতো 2 কোটি মানুষ, এখন তারা মোট সংখ্যা জেনেছে 3,60,00,000। আমাদের 17 বা 18 কোটি জনগণের মধ্যে 5.5 কোটি মানুষ গরিব। সরকার বলুন তো এই গরিব মানুষের জন্য তারা কি করেছে? তারা গার্মেন্টস এর জন্য 10,000 কোটি টাকা দিচ্ছে, কততে? 2% সুদে। ওই টাকাও তারা শোধ দিচ্ছে না, বলছে আমাদের আরো সময় লাগবে, এবং সরকার কিচ্ছু করতে পারবে না। ওই কারণে তাদেরকে গ্রেফতার করতে পারবে, কিন্তু কৃষকদের নামে সার্টিফিকেট মামলা এখনো চলছে না। এটা কোনো গভর্নমেন্ট হলো যারা রীতিমতো দরিদ্র জনগোষ্ঠীর বিরুদ্ধে। আমি কয়েক জায়গায় বলেছি, আচ্ছা আবার আপনাদের কাছে বলি, সবার বিবেচনার জন্য। আমি বুঝতে পারছি এখানে যারা যারা আছেন, আয়োজক সহ যারা বক্তা, যারা শ্রোতা, তারা সবাই বিএনপির সঙ্গে যুক্ত আছেন। আপনারা আপনাদের দলের কাছে বলেন ইট ইজ এ কমিটমেন্ট, আমি ক্ষমতায় গেলে, আমরা ক্ষমতায় গেলে এই 3.5 কোটি মানুষকে বিনা পয়সায় চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব। পারা যাবে? আমাদের দলটা ছোট, কিন্তু আমরা হিসাব করে দেখলাম যদি দুর্নীতি মোটামুটি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে 25 থেকে 30,000 কোটি টাকার মধ্যে এদের চিকিৎসার ব্যবস্থা করা যাবে। ওদেরকে কোনো টাকা দিতে হবে না। 30,000 কোটি টাকা আমাদের জন্য খুব বেশি। আমাদের বাজেটটাই কত? প্রায় 6.5 লক্ষ কোটি টাকা।
করতে পারবো না কেন? আমাদের পদ্মা সেতু বানাতে কত খরচ হবে শেষ পর্যন্ত? মিনিমাম 70,000 কোটি টাকা। অথচ শুরু হয়েছিল কত টাকা? প্রাক্কলন দিয়ে 10,000 কোটি টাকা মাত্র। আমাদের পাশে ভারতের আসাম আর অরুণাচলের মধ্যে যে ব্রিজ হয়েছে ভূপেন হাজারিকা সেতু 9.15 কিলোমিটার, সেটা বানাতে লেগেছে 1180 কোটি রুপি। 1180 কোটি রুপি টাকায় যদি ট্রান্সফর্ম করেন 2000 কোটি টাকার বেশি হবে না তো। আর আমাদের পদ্মা সেতু 6.25 কিলোমিটার, ওটা 9.15 কিলোমিটার, এটা 6.25 কিলোমিটার। অলরেডি 43,000 কোটি টাকা খরচ হয়েছে। এরপরে আরো কত খরচ হবে? আরো তো 2 বছর ধরে কাজ করবে। আমি থাম রুলে বলছি এটা 70,000 কোটি টাকা পর্যন্ত পৌঁছাবে। আমি বলছি পদ্মা সেতু হচ্ছে খুব খুশি আমি, এটা হওয়া দরকার। মানুষের স্বপ্নের সেতু, সব ঠিক, কিন্তু স্বপ্ন দেখিয়ে পেছন দিয়ে যে লক্ষ কোটি টাকা লুট করে নিয়ে যান তার হিসাব চাইব না? আমি হিসাব দেন কিভাবে এত টাকা লাগলো, সেই কথা বলতে হবে। বলবেন আমাদের পদ্মা নদীর মাটি যেটা তলদেশ ওইটা খুব আনস্টেবল, তো পিলার বসাতে অন্য সময় 20 ফুটে কাজ হয়, এখন 40 ফুট লাগে, তো এক্সট্রা 20 ফুট 5টা পিলার বসাবার জন্য এক্সট্রা 50,000 কোটি টাকা লাগতে পারে। এইদিকে করোনার টিকা নিয়ে ব্যবসা করবে, কবে যাবে, কিভাবে যাবে, কারা কারা যাবে, কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলা হচ্ছে না। এই টাকাগুলো যাচ্ছে এবং তাদের থেকে নিয়ে এসে শেষ পর্যন্ত যদি ভ্যাকসিন কোর হাতে তুলে দেওয়া হয়, তাহলে আবার বলি ওই স্বাধীনতার পরে যেভাবে কম্বল চুরি হয়েছিল, রিলিফ চুরি হয়েছিল, যেইভাবে সাম্প্রতিককালে গরিব মানুষের প্রণোদনার নাম করে টাকা দিয়েছে, সব আওয়ামী লীগের নেতাকর্মীরা খেয়ে ফেলেছে, আমরাও খেয়েছে, এই করোনার টিকাতেও একই ঘটনা। কি করবেন ভাই? সালাম আলাইকুম। খালি কি বক্তৃতা হবে ভাই? শুধুমাত্র এরকম করে গোল টেবিল সেমিনার এগুলো বলেছেন আপনারা যে রাজপথে না নামলে অন্য কিছু না করলে কাজ হবে না। এই জন্যই আমি বলছি জানুয়ারি আমাকে শিক্ষা দেয় গণ অভ্যুত্থান ছাড়া এই শৈল শাসনের হাত থেকে রক্ষা পাবেন না। আমাকে আপনাদের মধ্যে থেকে কেউ কেউ জিজ্ঞেস করলেন এই যে হেডিং করেছেন আপনারা জানুয়ারি স্বৈর শাসন এবং গণ অভ্যুত্থান, এটা কি? খালি মিলিয়ে দেখে জানুয়ারি মাসে গণ অভ্যুত্থান হয়েছিল, এখন স্বৈর শাসন আছে, সরাবার জন্য কোনো ভোটে লাভ হবে না। যতই ভালো মানুষই দেখান, আমরা প্রমাণ করতে চাই এই সরকার যে চুরি করে, জনগণ জানে এটা। খালি বাংলাদেশের মানুষ না, সারা পৃথিবীর মানুষ জানে যে এরা চোর নয়, এরা ভোটের ডাকাত। প্রমাণ করার কিছু নাই, বরঞ্চ বলেন তুমি ডাকাত, আমার বাড়িতে ডাকাতি করতে আসছো, আমি তোমাকে রুখে দেবো, ডাকাতি করতে দেবো না, বাড়ির মধ্যে ঢুকতেই দেবো না, বরঞ্চ তোমাকে সব শুদ্ধ ধরে পুলিশের কাছে অথবা যথাযথ জায়গায় সুপর্দ করবো। সেটা কিভাবে করবেন? বলছেন সব দল মিলে এক হয়ে আমাদেরকে রাস্তায় নামতে হবে। তো সব দল কি এক হবে? এখানে কয়জন মনে করেন সব দল এক হয়ে এই কাজ করবে? যদি তাই হতো তাহলে যে দল ছিল ঐক্য, 20 দল ছিল, ঐক্য ফ্রন্ট ছিল, ওগুলি কি আছে এখন? নাই, আমি বলতে পারি না। আছে কিন্তু কাজেই গরু কেতাবে আছে, গোয়ালে নাই, কোনো কাজ নেই। যদি তাই হতো তাহলে এই যে ভোট ডাকাতির দিন গেল 30 ডিসেম্বর, সবাই মিলে সভা করতে পারতাম না? আমি আপনাদের বলি, যদি খালি বাংলাদেশের মানুষ, ঢাকা শহরের মানুষ জানতো যে ভোট ডাকাতির প্রতিবাদ করবার জন্য সর্বদলীয় সভা হবে যে কোনো জায়গায়, ওইটা ঠেকাতেই পারত না। লক্ষ লক্ষ মানুষ হতো, কিন্তু করবেন না, আপনি করছেন না। তো বলতে পারেন তা আপনি কি করেন? ভাই আমার ডাকে এত লোক তো আসে না। আপনারা আমার নামে যত বড় বড় কথা বলেন, আমি ডাকলে আপনারাই তো আসবেন না। আসবেন, আপনাদের দল মানা করে দেবে, আপনাদের দল ফোন করে দেবে না ওখানে যাওয়া চলবে না, তাহলে মান্না বড় নেতা হয়ে যাবে, তখন কি করবেন? আসবেন তারপরে? এই জন্য আমি ঠিক করেছি কিনা আমি ডাকবো না, আপনারা ডাকেন। এই যে গণতন্ত্র ফোরাম বলেছেন, গণতন্ত্র ফোরামের পক্ষ থেকে বলতে পারেন না টিকা কিভাবে কোথায় বিতরণ করাবে তার জবাব চাই? রাস্তায় মিছিল করেন, একটা গণজমায়েত করেন, মানববন্ধন করেন, খালি ঘরের মধ্যে বসে বসে সভা করবেন, এরপর কি আমি আনবো না? মানে কি আছে এটা?
কারণ যতক্ষণ পর্যন্ত আপনি সরাসরি সরকারকে চ্যালেঞ্জ করতে না পারবেন যে তুমি আমার জীবন মৃত্যু নিয়ে ছিনিমিনি খেলো, আমি এই খেলার অংশ হব না, আমি তার প্রতিবাদ করতে চাই, ততক্ষণ পর্যন্ত কোনো বিজয় হবে না। আপনি যতই ভালো ভালো সাজবার চেষ্টা করবেন আমি গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতার পরিবর্তন করতে চাই। গণতান্ত্রিক পদ্ধতি মানে কি? ভোট। গণঅভ্যুত্থান কি গণতান্ত্রিক পদ্ধতি নয়? বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ যদি রাস্তায় নিয়ে বলে এই সরকার আমি চাই না, সেটা গণতন্ত্র নয়? তো গণতন্ত্র মানে খালি ভোট কেন ভাবছি আমরা? আমি তো ভোট মানা করছি না, কিন্তু ভোট যদি করতে হয় তাহলে ইলেকশন কমিশন থাকতে পারবে না। এটা কোন ইলেকশন কমিশন? এত বড় পা চাটা কোন সংগঠন আছে, তারপরে আবার 4 কোটি টাকা চুরি করে, বক্তৃতার দান করে চুরি করে। চোর তো ইলেকশন কমিশন চোর। কাদের উপরে ভরসা রাখবে? কারো উপরে যখন ভরসা রাখবার জায়গা নাই, তখন আমাকে ভরসা জনগণের উপরেই রাখতে হবে। এবং আমি আবার আপনাদের কাছে বলি, আমি সবচাইতে সুখী মানুষ হব যদি এরকম করে সবাই মিলে আন্দোলন করে। এই 30 ডিসেম্বর উপলক্ষে ওই পাশের হলে আমরা একটা আলোচনা সভা করেছিলাম। সেইখানে জামিয়াতুল উলামা ইসলামের যুগ্ম মহাসচিব এসেছিলেন। উনি বক্তৃতায় বলেছেন, দেশে আজকে এমন একটা পরিস্থিতি, তারা ইসলামিক সংগঠন, তারা বলছেন এমন একটা পরিস্থিতি এখন হিন্দু মুসলমান দেখবার কোনো সময় নেই, সবাই এক হয়ে আন্দোলন করতে হবে। আমি বক্তব্যের সঙ্গে আছি, কিন্তু একটা হবেন না, একটা হচ্ছেন না। তখন আমি বলছি যখন এক হবে তখনই ঐক্যের সাথে যোগ দেবো। কিন্তু যতদিন ঐক্য না হচ্ছে ততদিন জনগণের ঐক্য বানান। বানেনি দিল্লির কৃষকরা, বানেনি। আমি পাচ্ছি না কেন এখানে? কারণ আমার মাথার মধ্যে তো এই চিন্তাই নাই। আমার মাথার মধ্যে আন্দোলন গড়ে তোলার জন্য যে গুরু দায়িত্ব আমার উপরে আছে, আর কেউ করুক কিংবা না করুক, আমি একটা অন্যের প্রতিবাদ করব। আমি একজন মানুষ, সেই কারণে সেই কাজটা করছি না। আমি আপনাদের কাছে আসলে এই কথা বলবার জন্যই বাজাবাজি আসি, না হলে অনেক বড় পাবলিসিটি লাগবে যে এরকম ভাবি না, খুব ফোকাস দরকার আমার নিজের, সেটাও ভাবি না। কিন্তু এইটা ভাবি, এখন পর্যন্ত মনে করি বিএনপি দেশের সবচাইতে বড় জনপ্রিয় দল, বেগম জিয়া এই দেশের সবচাইতে বড় জনপ্রিয় ব্যক্তি। বেগম জিয়া 6 মাস ধরে একটা কথা বলেছেন, কেন বলেননি? এই জবাবকে আমি দেবো? লোকে জিজ্ঞেস করে আমাকে, এই জবাব বিএনপি নেতারা দেবেন। তাহলে কি কারণ আছে আগামী 6 মাসে কথা বলবেন উনি? আর যখন মানুষ দেখছে মান্না চিৎকার করে কিন্তু বেগম জিয়া নাই, তখন কি মানুষ আমার সঙ্গে আসবে? মানুষ ভাববে ঘটনাটা কি। মানুষ ওইখানে দ্বিধায় পড়ে যায়। ওই যে মানুষ আশি করে আসছে না। যারা বক্তৃতা করেছেন জনগণ তৈরি আছে, আমি তাদের বলছি তারা কথা ঠিক বলছেন, কিন্তু কথা পুরাটা ঠিক নয়। আমরা আমেরিকান নই, আমরা ইউরোপিয়ান নই, আমরা এমনকি দিল্লিরও মানুষ নই। কেন বললাম কথাটা? একটা খ্রিস্টান গো মারা গেছে, সমস্ত আমেরিকার মানুষ লক্ষ লক্ষ মিছিল করেছিল। ডেমোক্রেটিক পার্টি সেই কল দিয়েছিল? কোন রাজনৈতিক দল দিয়েছিল? দেয়নি। সাধারণ মানুষ মনে করেছে ব্ল্যাক লাইফ ম্যাটার্স, কারো জীবনের খ্রিস্ট মানুষের দাম আছে, সেই জন্য তারা পথে নেমেছে। আমাদের এইখানে যখন এত মহিলারা ধর্ষিতা হলেন, নিজে থেকে মানুষ নেমেছিল রাস্তার মধ্যে। আমাদের এখানে যে দুর্নীতি চলছে, গুম চলছে, খুন চলছে, মানুষ নিজে নিজে নেমেছে কখনো? আমাদের এখানকার ইতিহাসই হচ্ছে মানুষ নেতা দেখতে চাই, দল দেখতে চাই, তারপরে নামে, কিন্তু নামে তারা, এবং খুব শক্তভাবে নামে। আমাদের এখানকার সংকট আমি এটাই দেখি। সেই সময় আমি বলছি ওই যে ঐতিহ্যগত ভাবে যে আন্দোলন হয়েছে খালি তার দিকে তাকিয়ে থাকবেন তা হবে না। ঐতিহ্যকে সম্মান করি, সেটা যখন হবে তখন তার সাথে থাকবো, কিন্তু যতক্ষণ সে ঐতিহ্য না হচ্ছে ততক্ষণ নিজেরাও ঐতিহ্য তৈরি করবার জন্য নন ট্রেডিশনাল ওয়েতে আন্দোলন ভাবতে হবে। এবং তারই একটা অংশ আমি বলছি, কেন আমরা এরকম একটা বড় আন্দোলন করতে পারলাম না? আপনাদের মনে আছে ট্রাম্প নির্বাচনে জেতার পরে একটা ভালো রকম না অপ্রীতিকর মন্তব্য করেছিলেন নারীদের সম্পর্কে। 5 লক্ষ নারী নিউ ইয়র্ক শহরে মিছিল বার করেছিলেন। আর আমাদের এখানে কত নির্দয় ভাবে রেপ করা হলো, পুড়িয়ে মারা হলো। নুসরাতের ঘটনা মনে করেন, নারীদের মিছিল বেরিয়েছে। আমি আপনাদের নেতাদের সাথে কথা বললাম, ভাই আমার কথায় তো 100টা নারী আসে না, তো আপনারা 500টা নারীকে মিছিল করেন, একটা করেন, করতে হবে। যদি না করেন তাহলে ইতিহাসে এরকম তো আছে, সুহার্ত 34 বছর ক্ষমতায় ছিলেন, বেন আলী হোসনি মোবারক 30 বছর 32 বছর ক্ষমতায় ছিলেন।
মানুষ কিন্তু বলতে শুরু করেছিল একে কেউ সরাতে পারবে না। আমি দেখছি সাম্প্রতিক কালে যে কটা মিছিল হয়েছে, মানুষ মনে করছে কিছু একটা হবে, বাতাসে একটা পরিবর্তনের আলামত। আপনি ঘরের মধ্যে বসে থাকবেন, পরিবর্তন হলে আমাকে ছাড়া আর কি হবে? তাহলে আর কিছু হবে না। আপনি যদি মনে করেন পরিবর্তন হবে এবং ক্ষমতা হেঁটে হেঁটে আমার ড্রয়িং রুমের মধ্যে আসতে বাধ্য, then you are living in a fool's paradise। একেবারেই বোকার সঙ্গে বাস করছেন, এটা হবে না। অতএব আমার কাছে বিকল্প আপনারাই। আমি আবার বলি, ঐতিহ্যগত যে নেতৃত্ব, যে নেতা, এগুলো কোনোকেই আমি অস্বীকার করছি না, কিন্তু যে কোনো কারণেই তারা যদি সেটা না করে, তাহলে আমি আপনি বাকিরা ঘরের মধ্যে বসে থাকবো, এইটা কোনো কাজের কথা হতে পারে না। এবং আমি বলছি এটা যে কেউ করতে পারে। কোথাকার কেজরিওয়াল চিনতেন আগে? কত বড় নেতা হয়ে গেছেন এখন। কিন্তু নেতা আন্দোলন করেছেন, এবং সেরকম করে তার নেতা আন্না হাজারেকে কেউ চিনতেন? একটা অর্গানিক আন্দোলন, যেটা সরাসরি কোনো পার্টির ব্যানারে নাই, করে কিন্তু সামনের দিকে গেছেন। আপনারা যে এই সমস্ত সংগঠন করেন, অনেকগুলো সংগঠন আমি দেখলাম, অনেক জায়গায় গেলাম, একদিন সবাইকে ডাকের উপরে নিজেরা কোন রাজনৈতিক নেতাদের ডাকবার দরকার নেই, বসে ঠিক করেন যে আমরা কি করতে পারি। অন্তত কিছুই না পারেন, টিকা যাতে ঠিক মতো পাই তার ব্যবস্থা করেন। সরকার পতন চায় না, বলেন আমি বাঁচার মতো ব্যবস্থা চাই, তুমি সেটা আমাকে দাও। সেই নিয়ে নামে কিছু একটা কর্মসূচি নিয়ে। আমি মনে করি আজকে গণতন্ত্রের দাবিতে সংগ্রাম হওয়া উচিত। আপনি যখন বলেন আমি টিকা চাই, সেটা একটা গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার, তার দাবিতে সংগ্রাম করছে, এবং সেই সংগ্রাম নিশ্চয়ই গণতন্ত্রের পথে যাবে। আপনাদের সঙ্গে সাফল্য কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিশ্চয়ই বিজয় আমাদেরই হবে।